তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত। তোমরা প্রত্যেকেই জানো এই টপিকটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের এই অনুপাত এবং সমানুপাত বিষয়টা কি ভালো করে বুঝতে হবে, যে কোনো অঙ্ক অনায়াসেই করে ফেলতে পারবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করো না। যাদের মনে হচ্ছে যে আমার জানা আছে তারা স্কিপ করতে পারো, যাদের শেখার ইচ্ছা আছে, যারা নতুন জানার ইচ্ছা আছে তোমরা থেকে যাও, স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করো। আশা করি আগামী দিনে এই অনুপাত এবং সমানুপাত বিষয়ে তোমাদের আর কোনো রকম অসুবিধা থাকবে না। তাহলে চলো আজ আমরা শুরু করি। ধরে নাও একটি শ্রেণীতে 60 জন ছেলে আছে এবং 20 জন মেয়ে আছে। এখন বলা হচ্ছে ওই শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত কত। তাহলে কি বললাম আমরা, ছেলে আছে কতজন? 60 জন। মেয়ে আছে কতজন? 20 জন। তাহলে কি হলো, ছেলে বাই মেয়ে সমান 60/20 সমান কত? 3। কি বুঝলাম? ওই ক্লাসে বা ওই শ্রেণীতে মেয়ের 3 গুণ ছেলে আছে। কি বুঝলাম? ওই শ্রেণীতে মেয়ের 3 গুণ ছেলে আছে। ভাগের মাধ্যমে এই যে তুলনা করা হলো এটাকেই বলা হবে অনুপাত। কি বললাম? ভাগের মাধ্যমে এই যে তুলনা করা হলো এটাকেই আমরা বলবো অনুপাত। অনুপাত এটাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি। তাহলে ছেলে ও মেয়ের অনুপাত কিভাবে লিখব? কুড়ি। এবারে দেখো 20 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 3:1। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, ছেলে ও মেয়ের অনুপাত 60:20। আমরা সংখ্যাদ্বয়কে 20 দিয়ে ভাগ করে 3:1 পেয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সংখ্যাদ্বয়কে আমরা দুটোকেই 20 দিয়ে ভাগ করে 3:1 পেয়েছি। তার মানেটা কি হলো, আমরা কোনো অনুপাতের সংখ্যাদ্বয়কে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি, সেটা অবশ্যই অশূন্য সংখ্যা হতে হবে, বা একই অশূন্য সংখ্যা দিয়ে গুণ করি, তাহলেও আমাদের অনুপাতের কিন্তু কোনো পার্থক্য হবে না। এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। আর একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে যে এই 3:1 আসলো, মাথায় রাখবে এই 3:1 দ্বারা আমার যে ছেলের সংখ্যা 60 এবং মেয়ের সংখ্যা 20 ছিল, এইটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তার কারণ এই রেশিও দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না যে ওই সংখ্যাদ্বয় কি কি ছিল। এইটা তোমরা খেয়াল রাখবে। আমরা আরও একটু ডিটেলসে এটা বোঝার চেষ্টা করি। আর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দেখো। ধরে নাও একটি কার্ডবোর্ড, তার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত রয়েছে 5:3। এবারে বলছে দেখো, যদি ওই কার্ডবোর্ডের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হয়, কি বলছে? 25 সেন্টিমিটার হয়, তাহলে প্রস্থটা কত? তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল রাখো, দৈর্ঘ্য বাই প্রস্থ যখন আমরা করলাম তখন কত হলো? 5/3। এখানে দেখো আমরা যদি লিখি 5 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কি হবে? কেটে যাবে। তাহলে কি দেখলাম যে এই
যে অনুপাতগুলো বের করব, এই অনুপাতগুলো কিন্তু এককহীন রাশি, অর্থাৎ সমজাতীয় রাশির কিন্তু আমাদের অনুপাত বের করতে হবে। সমজাতীয় রাশি ছাড়া আমরা কিন্তু অনুপাত বের করতে পারবো না। যেমন মনে করো 5 টাকা ও 20 পয়সার অনুপাত কত, আমরা কিন্তু করতে পারবো না। 5 টাকাকে কিন্তু পয়সাতে নিয়ে যেতে হবে, তখন 5 টাকাকে পয়সাতে নিয়ে যাওয়া আর ওই 20 পয়সা, তখন কিন্তু দুটো সমজাতীয় রাশি হলো, তখন আমরা অনুপাত বের করতে পারবো। বা মিটার সেন্টিমিটার, আমরা কিন্তু তাকে অনুপাতে বের করতে পারবো না, কারণ মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও, তারপরে সেন্টিমিটার ইস টু সেন্টিমিটার করলে আমরা কিন্তু অনুপাতটা সহজে বের করতে পারবো। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবে, যে কোনো অনুপাত কিন্তু সমজাতীয় রাশির মধ্যে হয়, এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে। যাই হোক, এখানে কি বলেছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ কত, 5/3। এবারে একটা জিনিস খেয়াল করো, দৈর্ঘ্যটা কত বলেছে, 25 সেন্টিমিটার। তার মানে দেখো, এই 5-এর সঙ্গে কত গুণ করলে 25 হয়, 5 গুণ করলে 25 হয়। আগেই আমরা বলেছি যে গুণ করলে একই রাশি দিয়ে দুটি সংখ্যার সঙ্গেই গুণ করতে হবে, তাহলে 3-এর সঙ্গেও আমাদের কত, 5 গুণ করতে হবে। তাহলে কত হলো, 5 × 5 = 25, 3 × 5 = 15। তাহলে ওই কার্ডবোর্ডের দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে প্রস্থ হবে 15 সেন্টিমিটার। এইভাবে কিন্তু আমরা অনুপাতগুলি বের করব। শুধু এতটুকুই কনসেপ্ট থাকলেই আমরা অনুপাত সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো। আমরা অনুপাত বলতে কি বুঝবো, অনুপাত বলতে বুঝবো সমজাতীয় রাশির তুলনা। এইটা কিন্তু তোমরা খেয়াল রাখো। এবারে দেখো, এখানে আমি একটা অনুপাত A:B লিখলাম। এই এটাকে বলা হবে পূর্ববর্তী। কি বললাম, পূর্ববর্তী। আর বিটাকে বলা হবে উত্তর পথ। এই পূর্ববর্তী রাশিটাকে আমরা কি বলবো, অ্যান্টিসিডেন্ট। আর উত্তর পথকে কি বলবো, কনসিকুয়েন্ট। এবারে দেখো, যদি কোনো অনুপাতের উত্তর পথ থেকে পূর্ববর্তী পথ বড় হয়, অর্থাৎ A > B, তখন আমরা এই অনুপাতকে বলবো গুরু অনুপাত। বা এটাকে বলা হবে গ্রেটার ইন ইকুয়ালিটি। আবার দেখো, এখানে যদি উত্তর পদ পূর্ববর্তী পদের থেকে বড় হয়, অর্থাৎ A <B, তখন এই অনুপাতকে তখন আমরা কি বলবো, লঘু অনুপাত। বা কি বলবো, লেস ইন ইকুয়ালিটি। এইগুলো তোমরা একটু খেয়াল রাখো। এবারে যে এই অনুপাতগুলির বিভিন্ন টাইপ আছে, সেই টাইপগুলো আমরা একটু দেখে নিই। এখানে কি বলা হচ্ছে, ডুপ্লিকেট রেশিও, অর্থাৎ দ্বিগুণ অনুপাত। তাহলে কোনো অনুপাত x যদি y হয়, তাহলে এর ডুপ্লিকেট রেশিও কি হবে, x² y²। তোমরা এগুলো একটু মনে রাখবে। অনেক সময় এই টার্মগুলো যদি তোমাদের পরীক্ষার প্রশ্নে এসে যায়, তখন যদি এইগুলো তোমাদের একবার মাথায় রাখতে পারো, তাহলে সহজেই বুঝতে পারবে যে কোনটাকে কি বলছে। এবারে দেখো, সাব ডুপ্লিকেট রেশিও বলতে কি বুঝবো, অর্ধ দ্বিগুণ
অনুপাত। মানেটা কি? x:y যে অনুপাত তার অর্ধ দ্বিগুণ অনুপাত বলতে কি বুঝবো? √x √y। এগুলো জাস্ট একটু খেয়াল রাখবে। এবারে দেখো ট্রিপ্লিকেট রেশিও অর্থাৎ 3 গুণ অনুপাত। তাহলে কি বুঝবো? কোনো একটা অনুপাত x:y হলে এর 3 গুণ অনুপাত বলতে কি বুঝবো? x³ এইটা কিন্তু মাথায় রাখবে। এবারে বলা হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও অর্থাৎ অর্ধ 3 গুণ অনুপাত। এই অর্ধ 3 গুণ অনুপাত বলতে আমরা কি বুঝবো দেখে নাও। x:y কোনো যদি রেশিও হয় তাহলে এর অর্ধ 3 গুণ অনুপাত বলতে আমরা বুঝবো x⁻⁴ y⁻3 তোমরা এটাকে তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারো x:y। এবারে দেখো ইনভার্স রেশিও। এই ইনভার্স রেশিও বলতে আমরা কি বুঝবো? বিপরীত বা ব্যস্ত অনুপাত। অর্থাৎ কোনো একটা অনুপাত x:2 যদি y হয় তাহলে এর ইনভার্সটা কি হবে? এর পূর্ববর্তী পদটা উত্তর পদে যাবে আর উত্তর পদটা পূর্ববর্তী পদে আসবে। অর্থাৎ এইটা কি হবে? y:x। এটাকেই বলা হবে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। এবারে দেখো কম্পাউন্ড রেশিও অর্থাৎ মিশ্র অনুপাত। এইটা বলতে আমরা কি বুঝবো? দেখো এখানে ধরে নাও a:b একটা অনুপাত, আর একটা অনুপাত ধরে নাও x:y আর একটা অনুপাত। এবারে বলা হচ্ছে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত। কি লিখবো আমরা? দুটোরই পূর্ববর্তী পদ গুণ করব। তাহলে কি হবে? ax আর উত্তর পদ যে দুটো আছে সেই দুটি পদের গুণ করব x:by। এখানে দুটো অনুপাত রয়েছে বলে x:by হয়েছে। যদি 3টে অনুপাত থাকতো সেক্ষেত্রেও পূর্ববর্তী যে পদগুলো তাদের গুণফল উত্তর পদ যেগুলো থাকবে তাদের গুণফলের অনুপাত হবে। তোমরা এই টাইপস অফ রেশিও এইগুলো জাস্ট একটু খেয়াল রাখবে, একটু মাথায় রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। এবারে দেখো আমরা বুঝবো সমানুপাত অর্থাৎ প্রপোর্শন। এইটা কি? এইটা একটু বোঝার চেষ্টা করি। প্রপোর্শন অর্থাৎ কি? সমানুপাত। আমরা এইটা একটু বোঝার চেষ্টা করব। আমরা একটা এক্সাম্পল নিয়ে নেই। ধরো রায়ান 5টি পেন কিনলো 15 টাকা দিয়ে। কি বলা হলো? 5টি পেন কিনেছে কত? 15 টাকা দিয়ে। রিফা কি করেছে? সে 8টা পেন কিনেছে 24 টাকা দিয়ে। এখানে বলছে রায়ান ও রিফা এই দুজনের মধ্যে কার কাছ থেকে পেনের দাম বেশি নিয়েছিল? না কম নিয়েছিল, না একই নিয়েছিল, সেইটা আমাদের এবার বের করতে হবে। দেখো আমরা কি করব? দেখো পেনের সংখ্যার অনুপাতটা বের করলাম। তাহলে দুজনের পেনের সংখ্যার অনুপাত কি হলো? 5:8। এবারে দেখো এবারে লিখব পেনের দামের অনুপাত। দুজনের পেনের দামের অনুপাত কত হচ্ছে? 15:24। দেখো এটাকে যদি আমরা
এই দুটো সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 5 15, 3 8 24। তাহলে এখানে একটা জিনিস কি দেখলাম, পেনের সংখ্যার অনুপাত দেখো 5:8 আসলো, এবং পেনের দামের যে অনুপাত সেটাও কিন্তু 5:8 আসলো। তাহলে এখান থেকে কি ক্লিয়ার হলো? পেনের সংখ্যার অনুপাত সমান পেনের দামের অনুপাত। এই যদি হয় তখন কি বলবো? দুজনেরই পেনের দাম কিন্তু সমান নিয়েছিল। আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? পেনের সংখ্যার অনুপাত সমান পেনের দামের অনুপাত। তাহলে কি লিখতে পারি আমরা? 5:8 সমান 15:24। আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি। এবারে দেখো আমরা এই সংখ্যাটাকে কিভাবে লিখতে পারি? 5:8 এই সমান সমানের বদলে ডবল, অর্থাৎ 15:24। এই যে চিহ্নটা আমরা লিখলাম, এই চিহ্নটাকেই বলবো কি? সমানুপাত চিহ্ন। সমানুপাতের চিহ্নটা কিন্তু আমরা এইভাবে আমরা লিখব। তাহলে এখানে আমরা সমানুপাত বলতে কি বুঝলাম? সমানুপাত বলতে আমরা বুঝলাম দুটি অনুপাতের সমতাকে সমানুপাত বলে। তাহলে কি বুঝলাম? দুটি অনুপাতের সমতাকে সমানুপাত বলে। সিম্পল ব্যাপার, এইগুলো একটু তোমরা খেয়াল রাখবে। এবারে দেখো এখানে এই যে 5 আর এই যে 24, এই দুটি রাশিকে কিন্তু অগ্রপদ বা প্রান্তিক পদও কিন্তু আমরা বলে থাকি। কি বললাম? অগ্রপদ বা, তাহলে অগ্রপদ কি কি হলো? 5 আর 24। আমরা কিন্তু এটাকে প্রান্তিক পদও বলে থাকি। এটাকে আবার কি বলা হয়? এক্সট্রিমস, মানে কি? প্রান্তিক পদ। তাহলে আমরা 5 আর 24কে বলবো কি? এক্সট্রিমস। এবারে দেখো 8 ও 15, এই 8 ও 15কে বলা হবে মধ্যপদ। তাহলে মধ্যপদ কি হলো এখানে? মধ্যপদ হলো এখানে 8 আর 15। এটাকে বলা হয় মিনস। তাহলে এই দুটো পদকে আমরা কি বলবো? মিনস। তাহলে এইগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। জাস্ট একটু মনে রাখবে কোনটাকে কি পদ বলছি আমরা। তাহলে এখান থেকে আমরা একটা ধারণা একটু ক্লিয়ার করে নেই। কোনো একটা রাশি যদি a:b = c:d হয়, তখন আমরা কি বলবো? a, b, c, d এরা সমানুপাতি। এবারে দেখো তাহলে চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি বলতে কি বুঝবো? d a b c এর চতুর্থ সমানুপাতি, অর্থাৎ ফোর্থ প্রপোর্শনাল। আবার দেখো যদি কোনো একটা রাশি এরকম থাকে a:b = b:c, তখন আমরা কি বলবো? সি কে কি বলবো? সি হচ্ছে এ ও বি এর থার্ড প্রপোর্শনাল, অর্থাৎ তৃতীয় সমানুপাতি। এবারে দেখো একটা ভাষা আসবে আমার, যে মধ্য সমানুপাতি বিষয়টা কি। মধ্য সমানুপাতি দেখো যদি এ আর বি দুটি সংখ্যা হয়, তখন এ ও বি এর মধ্য সমানুপাতি হবে √ab। এইটা তোমরা একটু খেয়াল রাখবে যে এ আর বি এই দুটি সংখ্যার যদি মধ্য সমানুপাতি বলা হয়, তখন মধ্য সমানুপাতি হবে √ab। এটা একটু খেয়াল রাখবে। এখানে দেখো এ বি সি ডি কি বলা হলো? এরা সমানুপাতি। তাহলে এখানে
একটা বিষয় একটু তোমরা লক্ষ্য করো, আমরা এটাকে কি লিখতে পারি, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, অর্থাৎ a ইন্টু ডি সমান বি ইন্টু সি। তাহলে এখানে কি হলো, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। বোঝা গেল? তাহলে এ বি সি ডি যদি সমানুপাতিক হয় তাহলে প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় পদ। এইটা তোমরা একটু মাথায় রাখবে। অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে হতে পারে। আমরা এখন একটু বোঝার চেষ্টা করব সরল সমানুপাত কাকে বলে। সরল সমানুপাত, ধরে নাও রায়ান 6 কেজি চাল কিনেছে 180 টাকা দিয়ে। কি হলো, রায়ান 6 কেজি চাল কিনেছে 180 টাকা দিয়ে, এবং রিফা 120 কেজি চাল কিনেছে 3600 টাকা দিয়ে। এবারে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে রায়ানের কাছ থেকে চালের দাম বেশি নিল না রিফার কাছ থেকে চালের দাম বেশি নিল, সেটা তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো চালের পরিমাণের অনুপাত কত হচ্ছে এখানে, 6:120, অর্থাৎ 1:20। এবারে চালে দামের অনুপাত কত হচ্ছে, 180:3600, 1:20। বিষয়টা কি হলো, চালের পরিমাণের অনুপাতের সঙ্গে চালের দামের অনুপাত দুটো কি হলো, সমান হয়ে গেল। অর্থাৎ আমরা এটাকে কিভাবে লিখতে পারি, সমান সমান 180:3600, বা এটাকে এইভাবেও কিন্তু লেখা যায়। এখান থেকে আমরা বুঝলাম কি, রায়ান এবং রিফার কাছ থেকে দুটোতেই চালের দাম কিন্তু সমান দাম নিয়েছিল। এবং এখান থেকে আরও একটা বিষয়ে আমরা উপনীত হলাম, চালের পরিমাণের অনুপাত এবং দামের অনুপাত দুটো কি সমান। অর্থাৎ আমরা কি বলতে পারি, চালের পরিমাণ এবং দামের অনুপাত দুটি রাশি একমুখী বৃদ্ধি বা হ্রাসে যে সমানুপাত তৈরি হয়েছে সেটিই হচ্ছে সরল সমানুপাত। তাহলে আমরা এটাকেই কি বলবো, সরল সমানুপাত। এবং চালের দাম এবং চালের পরিমাণ এই দুটো কি অনুপাতে আছে, এই দুটো আছে সরল অনুপাতে আছে। তাহলে এখান থেকে আমরা বুঝবো যে এটা হচ্ছে সরল সমানুপাত। এরপরে আমরা বুঝবো ব্যস্ত সমানুপাত বিষয়টা কি। ধরো আমরা এই ব্যস্ত সমানুপাত বলতে কি বুঝবো, এটা একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। দেখে নাও, ধরে নাও যে 9 জন লোকের একটি কাজ করতে 6 দিন লাগে। এবারে ধরে নাও কাজের শুরুতে 3 জন আসলো না, অর্থাৎ 6 জন নিয়ে আমার কাজটা শুরু করতে হয়েছে। এখন এই 6 জন নিয়ে যখন আমি কাজটা শুরু করলাম, তখন আমার কি এই কাজটা শেষ করতে 6 দিন লাগবে, না 6 দিনের কম লাগবে, না 6 দিনের বেশি লাগবে? এখানে তোমরা দেখতে পাবে যে এই 6 জনের কাজটি তুলতে 9 দিন লাগবে। তাহলে এখানে বিষয়টা কি হলো, দেখো লোক সংখ্যার অনুপাত কি দাঁড়ালো আমার, 9:6, অর্থাৎ কি হলো 3:2। এবং এখানে দিন সংখ্যার অনুপাত হলো 6:9, অর্থাৎ 2:3। এখানে আমরা কি দেখলাম, দেখো লোক সংখ্যার অনুপাত যখন নিলাম 3:2 আসলো, এবং দিন সংখ্যার অনুপাত যখন নিলাম 2:3
থ্রি আসলো। তাহলে এখানে বিষয়টা কি হলো, এই যে দুটি অনুপাত পরস্পর ব্যস্ত অনুপাত, তাই এই দুটি অনুপাত সমানুপাত করতে হলে একটির অনুপাত ও অপরটির ব্যস্ত অনুপাত নিতে হবে। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, এরকম পরস্পর সম্পর্কযুক্ত দুটি রাশির একটির অনুপাত যদি অপরটির ব্যস্ত অনুপাতের সঙ্গে সমান হয় তবে তারা ব্যস্ত সমানুপাত গঠন করে। অর্থাৎ লোক সংখ্যা ও সময়ের পরিমাণ ব্যস্ত সমানুপাতে আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে বুঝে গেলে ব্যস্ত সমানুপাত কাকে বলা হয়। এবারে আমরা অঙ্ক শুরু করব। একটা কি বলছে, ইফ a is to b সমান 2:3 and b is to c সমান 4:5 দেন c is to a সমান কত। c is to এটা আমাদেরকে বের করতে বলছে। এবারে দেখো, আমরা যদি এখানে a is to b is to c নেই, এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, যেমন দেখো 2:3 a is to b, আমরা এখানে 2:3 লিখলাম। c এর জায়গাটা খালি আছে, এখানে তোমরা কি করে নেবে, 3 বসিয়ে নেবে, 3-এর পাশের খালি জায়গাতে 3 বসিয়ে নেবে। আমি একটা নিয়ম বলছি। এবারে দেখো b is to c আছে 4:5, এই 4:5 আছে, তাহলে 4-এর আগের জায়গায় খালি আছে, এই 4টা এখানে লিখে নেবে। তাহলে দেখো এগুলো গুণ করবে, 4 দুগুণ 8 is to 3-4 12 is to 3-5 15। তাহলে আমার a is to b is to c সমান হবে 8 is to 12 is to 15। এবারে কি বলছে এখানে, c is to a সমান কত, তাহলে c is to a সমান কত হবে 15 is to 8। এইভাবেই তোমরা অঙ্কগুলো করে ফেলবে। এবার 2-এর দাগ করব, a is to b সমান 3 is to 4, b is to c সমান 5 is to 7 and c is to d সমান 8 is to 9, then the value of a is to b is to c is to d সমান কত। তোমরা কি করে নেবে দেখো, a is to b is to c is to d করে নিলে, a is to b সমান কত 3 is to 4, 4-এর পাশে দুটো জায়গা খালি আছে, 4 লিখে নেবে। b is to c তার মানে কত 5 is to 7, 5-এর আগে একটা জায়গা খালি আছে 5 লিখলে, 7-এর পরে একটা জায়গা খালি আছে 7 লিখলে। c is to d কত আছে 8 is to 9। এবারে দেখো এই দুটো জায়গাতে 8-এর আগে খালি আছে, তাই কি লিখলে 8 লিখে নিলে। এবারে দেখো গুণ করে দাও, 3-5 15, 8-15 কত 120 is to 5-8 40, 4-4 16 160 is to কি হচ্ছে এখানে 4-7 28, 28 ইন্টু 8 224 is to 4-7 28, 28 ইন্টু 9 কত হচ্ছে এটা 252। এবারে দেখো এখানে প্রত্যেকটা রাশিকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত হচ্ছে 30 is to 40 is to 56 is to 63। তার মানে এই অনুপাতটা কি দাঁড়ালো, a is to b is to c is to d সমান কত 30 is to 40 is to 56 is to 63। এটা হচ্ছে a is to b is to c is to d এর ভ্যালু। তোমরা এটা খেয়াল রাখবে। হচ্ছে কি if 2a equal to 3b equal to 4c then a is to b is to c সমান কত। তোমরা এখানে কি করবে দেখো, 2a সমান কি আছে 3b আছে, সমান 4c আছে, এইটা সমান একটা যে কোনো রাশি ধরে নাও, কে ধরে নাও, কেটাকে কি বলা হবে ধ্রুবক, এটা ধরে নাও। তাহলে এখানে a সমান কি হলো k/2, b সমান কি হলো k/3, c সমান কি হলো k/4। এবারে দেখো তুমি a is to b is to যদি c করো তাহলে কি হবে k/2 is to k/3 is to
কে বাই 4, অর্থাৎ কী হলো 1/2:1/3:1/4। 2 3 4, এতে যদি লসাগু করো, লসাগু কত হচ্ছে 12। 12কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 6 2 12, 3 4 12, 3 4 12। তাহলে A:B:C সমান অনুপাতটা কি দাঁড়ালো 6:4:3। চারের দাগটা কি বলছে, ডিভাইড 1111 ইন দ্য রেশিও অফ 8:3। 1111 সংখ্যাটাকে 8:3 অনুপাতে ভাগ করতে বলছে, রেশিওতে বিভক্ত করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু অঙ্কটা দুরকমভাবে করতে পারি। তাহলে সংখ্যা দুটি কি কি, 8x প্লাস 3x, দুটি সংখ্যার যোগফল সমান কত 1 1 1। তাহলে এখানে কি হচ্ছে 11x সমান 1 1 1, বা x সমান কত হচ্ছে বাই 11 সমান কত হচ্ছে 101। অর্থাৎ সংখ্যা দুটি কি কি হচ্ছে 8x সমান কত 8 × 101 সমান 808, আরেকটা কি হচ্ছে 3x কত 3 × 101 সমান কত হচ্ছে 303। তোমরা এই অঙ্কটাকে আরও একটাভাবে করতে পারো, সেটা কি 1111 গুণ 8 বাই দুটো রেশিও যোগফল কত 11। এইভাবেও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো। 101 তাহলে কত হচ্ছে 808, আর গুণ 3 বাই এই দুটোর যোগফল কত হচ্ছে 11। এখানে কি করতে পারো 101 সমান 303। এটা একটা নিয়মে করতে পারো, বা এই নিয়মে করতে পারো, যে নিয়মে সোজা। একটা বলছে ফাইন্ড দ্য গ্রেটার রেশিও বিটুইন 2:3 অ্যান্ড 4:5। এখানে আমরা কি করতে পারি দেখো, আমরা এটাকে কিন্তু দুরকমভাবে করতে পারি। প্রথমে কি করতে পারি, আমরা ভাগ করতে পারি 0.36 18, আবার 2 0 3 6 18, অর্থাৎ এইটা কিন্তু আমরা 0.67 নিতে পারি। এবারে দেখো 4/5 মানে এটা কত লিখতে পারি 0.0 5 8 40, অতএব এর ভ্যালুটা কত হচ্ছে 0.80। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে 4/5টা 2/3 থেকে বড়। এইভাবে একটা নিয়মে করতে পারো। আর একটা নিয়মে কিভাবে করতে পারো দেখো, এখানে কত আছে 2/3, আর এখানে কত আছে 4/5। কি হবে, দুটোর নিচের যদি হর সমান করতে পারো, সেখান থেকেও বলা যাবে কোন ভগ্নাংশটি বড়। তাহলে লসাগু কত হচ্ছে 15। তাহলে 2/3, এখানে 15 আনতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে 3 গুণ 5, তাহলে 2 এর সঙ্গেও 5 গুণ করতে হবে, তাহলে কত হলো 10/15। এইটা দেখো 4/5, এই 5টাকে 15 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 5 গুণ 3, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে কত হচ্ছে 12/15। তাহলে এখান থেকেও তোমরা স্পষ্ট বুঝতে পারছো 4/5টা 2/3 থেকে বড়। তাহলে তোমরা যেভাবে মন চায় সেভাবে অঙ্কগুলো কিন্তু করে ফেলো। এখানে 6এর দাগটা কি বলছে, 6এর দাগটা বলছে ইফ 10% of p plus q equal to 15% of p minus q, then find p is to q। কি হবে দেখো এখানে, তাহলে কি লিখতে পারবো 10/100 গুণ p প্লাস q সমান 50/100 গুণ p মাইনাস q। নিচের থেকে 100 100 কেটে গেল, এখান থেকে 0 0 বেরিয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো p প্লাস q সমান 5 × p মাইনাস q। কি আসলো রাশিটা p প্লাস q সমান 5p মাইনাস 5q। তাহলে এখানে কি আসলো মাইনাস 4p সমান মাইনাস 6q। অতএব p/q সমান 6/4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি আসলো 3/2, অর্থাৎ p is to q সমান
3:2। তাহলে পি ও কিউ এর অনুপাতটা কত হলো 3:2। দেখো এখানে সাতের দাগটা কি বলছে দেখো, বলছে দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:2। এ এবং বি এর দুজনের ইনকাম তাদের রেশিও হচ্ছে 3:2 অ্যান্ড দেয়ার এক্সপেন্ডিচার ইন দ্য রেশিও 5:3। এবং তারা যে ব্যয়টা করে সেটা হচ্ছে 5:3। ইফ ইচ সেভ আর এস 100, যদি দুজনেই 100 টাকা সঞ্চয় করতে পারে, ফাইন্ড এজ ইনকাম। তাহলে এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নিলাম এ আর বি এর ইনকাম, এর ইনকাম ধরে নিলাম 3x, বি এর ইনকাম হচ্ছে 2x। একই রকমভাবে এখানে আমরা কি করতে পারি, এক্সপেন্ডিচার, এর এক্সপেন্ডিচার কত হলো 5y আর বি এর এক্সপেন্ডিচার ধরে নিলাম 3y। এবারে কি বলছে দেখো, এরও সঞ্চয় 1000 আর বি এরও সঞ্চয় কিন্তু 1000। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, 3x মাইনাস 5y সমান কত 1000, আবার 2x মাইনাস 3y সমান এটাও কত 1000। তাহলে এখান থেকে আমরা যদি x এর ভ্যালুটা বের করতে পারি তাহলে সহজেই বলে দিতে পারবো এর ইনকাম কত। এটা আমাদের সমাধান করতে হবে। সমাধান করতে গেলে এখানে আমরা কি করব দেখো, এটার সঙ্গে 3 গুণ করলাম, এটার সঙ্গে 5 গুণ করলাম। কেন করলাম, অয়ের আগে 5 আছে, এখানে অয়ের আগে 3 আছে, তাহলে 3টা এখানে গুণ করলাম, 5টা এখানে গুণ করলাম। অয়টা আমরা কেটে দেবো, তাই অপনয়নের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তাহলে কিভাবে করতে হবে দেখো, তাহলে 3 গুণ করলে কত হচ্ছে 9x মাইনাস 15y ইকুয়াল টু কত হচ্ছে 3000। এটা কত হচ্ছে 10x মাইনাস 15y ইকুয়াল টু 5000। বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে দেখো মাইনাস এক্স সমান মাইনাস 2000। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো 2000। এখানে বলছে এর ইনকাম কত, এর ইনকাম কত 3x, এ সমান 3x, 3 ইন্টু কত হচ্ছে 2000 সমান কত 6000 টাকা হচ্ছে এর ইনকাম। তাহলে এইভাবে কিন্তু আমরা করে ফেলতে পারবো। The ratio of 1 rupees 50 paise and 25 paise is 5:6:8. If their total Rs 210 is in the bag, then find the each number of paise. বলা হচ্ছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার সংখ্যার অনুপাত ছিল 5:6:8। একটা সেই ব্যাগের মধ্যে 210 টাকা ছিল, তাহলে কোন পয়সা কি পরিমাণে ছিল, সংখ্যায় কতটা করেছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে সংখ্যার অনুপাত কি বলেছে 5:6:8। এবারে যদি আমরা এটাকে মূল্যের অনুপাতে বের করি তাহলে কি হবে দেখো, দেখো আমরা জানি দুটো 50 পয়সায় 1 টাকা হয় আর 4টে 25 পয়সায় 1 টাকা হয়। তাহলে আমরা যদি এটাকে মূল্যের অনুপাতে বের করি তাহলে কি হবে দেখো 5/1:6/2:8/4। কেন হলো বুঝতে পারছো, 4টে 25 পয়সায় 1 টাকা, দুটো 50 পয়সায় 1 টাকা আর 1 টাকায় 1 টাকা। এই জন্য আমরা এই সংখ্যাগুলো দিয়ে মূল্যের অনুপাত বের করার জন্য ভাগ করেছি। তাহলে এখানে কি হবে 5:3:2। তাহলে এটা আমার কি আসলো মূল্যের অনুপাত। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে 5x প্লাস 3x প্লাস 2x ইকুয়াল টু 210। তার মানে কি হলো 5 আর 3 8 আর 2 10, 10x সমান 210। তাহলে x সমান 21। তাহলে দেখো এখানে কি হবে 1 টাকা 1 টাকা ছিল কত 5 × 21 সমান কত 5 একে 5, 5 দুগুণে 10, 105 টাকার 50 পয়সা
ছিল কত টাকার? 21 গুণ 3, কি হলো 3 গুণ 21 সমান কত? 63 টাকা। 25 পয়সা ছিল কত টাকা? কত হবে? 21 দুগুণ 42, 42 টাকা। তাহলে 1 টাকার সংখ্যা কত ছিল? অবশ্যই 105টি। 50 পয়সা, দুটো 50 পয়সা 1 টাকা, তাহলে কত হবে? 63 দুগুণ 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 126টি। আর 25 পয়সা, চারটে 25 পয়সা 1 টাকা, তাহলে 25 পয়সার সংখ্যা কটি হবে? 4 দুগুণ 8, 4 4 16, 168টি। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এইভাবে অঙ্কগুলো করে ফেলবে। এবারে দেখো 9 দাটা কি বলছে? যদি x/y 7/5 হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এই সংখ্যাটা ভ্যালু কত হবে? তাহলে এখানে যেহেতু x/y সমান কত রয়েছে? 7/5, তোমরা কি করে নিতে পারো? x/7 সমান y/5 লিখে নিতে পারো। এইটা সমান যদি কে ধরো, তাহলে x সমান হচ্ছে কত? 7k, y সমান কত হচ্ছে? 5k। এবার অনুপাতটা কি বলছে? 5x - 2y/3x + 2y। তাহলে কি দাঁড়াবে দেখো, মান বসিয়ে দাও। 5 7 35k মাইনাস 5 দুগুণ 10k বাই 3 7 21k প্লাস 5 দুগুণ 10k। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 25k বাই 31k। তাহলে কত হলো? 25/31। তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে কত? 25:31। শেষ অঙ্কটা আমরা করব। বলা হচ্ছে p² + 4q² সমান 4 × pq, দেন ডিটারমাইন p/q। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, +4q² - 4pq = 0। তাহলে এটা কি হবে? p² - 2 × p × 2q প্লাস 2q এর হোল স্কোয়ার সমান 0। তাহলে কি আসলো দেখো এখানে, p - 2q এর হোল স্কোয়ার সমান 0। তাহলে কি হলো? অতএব আমরা কি লিখতে পারি? p - 2q = 0। অতএব p সমান কি হলো? 2q, অর্থাৎ p/q সমান 2/1। তাহলে কি লিখতে পারি? p/q সমান 2:1। তাহলে আমরা এইভাবেই অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবো। আগামী দিন বিভিন্ন সালে অনুপাত এবং সমানুপাত থেকে কী ধরনের কোশ্চেন এসছে সেইগুলো আমরা সলভ করব। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।